আমার সাথে প্রায় 10টা গাড়ির লোক এসেছে। তারা সবাই মার্কেটের সামনে পাহারা দিচ্ছে। পায়েলের জন্য কিছু জামা কাপড় নিলাম, রাইসার জন্য নিলাম। হঠাৎ একটা নেকলেসের ওপর চোখ যায়। আমার নেকলেসটা অনেক পছন্দ হয়েছে, তাই পায়েল এবং রাইসার চোখ ফাঁকি দিয়ে নেকলেসটা কিনে নিলাম। এটা পায়েলকে ভালো মানাবে। কেনাকাটা সব শেষ। তখন মনে পড়লো শ্বশুর শাশুড়ির জন্য তো কিছুই নিলাম না। তারপর শ্বশুর শাশুড়ির জন্য কিছু মার্কেট করলাম, সব কিছু কেনাকাটা শেষ করলাম। তারপর পায়েলকে বললাম, পায়েল, তোমার কি আর কিছু লাগবে? যদি লাগে বলো। রাইসা মামুনি, তোমার আর কিছু লাগবে? আব্বু, আমার ওই বড় পুতুলটা লাগবে। পুতুলটা দেখতে অনেক সুন্দর। ঠিক আছে মামুনি, আমি এখনই কিনে দিচ্ছি তোমাকে। রাসেল, আমাকে ওই নুপুর জোড়া কিনে দাও না। আমি ঠিক আছে বলে রাইসার পুতুল এবং পায়েলের নুপুর কিনে নিলাম। এর ফাঁকে রাফির জন্য কিছু কেনাকাটা করলাম। সবকিছু শেষ করে মার্কেট থেকে বেরিয়ে আসতে হঠাৎ আমাদের সামনে একজন মহিলা আসলো এবং ওনার সাথে আরও 2জন মানুষ ছিল। তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা এখানে কেন, আর আমার সামনে আসলো কেন? আমি তো এখন তাদের কাউকে চিনি না। এই পৃথিবী মরুভূমি, কেহ কারো নয়। ভালোবাসার মাঝেই হবে তোমার পরিচয়। মানুষ যখন খুব বেশি দুঃখে থাকে খুব চেষ্টা করে নিজেকে খুশি রাখতে, আর সবার সামনে হাসি মুখে থাকার চেষ্টা করে, কিন্তু অন্তর ঠিকই কেঁদে দেয়। আপনারা হয়তো ভাবছেন তারা কারা যে তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা আর কেউ নয়, একজন হচ্ছে আমার গর্ভধারিণী মা এবং বাকি 2জন হচ্ছে আমার মামা মামি। আম্মু আমাকে দেখে বলল, রাসেল, তুই এতদিন কোথায় ছিলি? আমি দেশে এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুই আমাকে ক্ষমা করে দে। তোর বাবার সাথে ঝগড়া করে তোকে ফেলে বাইরে চলে গেছি, তাও আবার তোদের না নিয়ে। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমার আব্বু আম্মু তো অনেক আগেই আমার কাছে মারা গেছে। রাসেল, তুমি এটা কি বলছো? তোমার আম্মু না হয় তোমাকে ফেলে চলে গেছে, তাই বলে তুমি তাদের মৃত বলবে? তোমার আম্মু তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার আম্মু দেশে এসে তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, তোমার জন্য অনেক কান্নাকাটি করে। প্লিজ তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দাও। ক্ষমা? সেটা আমি কখনো করব না। তারা নিজেদের স্বার্থে আমাকে ফেলে রেখে যে যার মতো চলে গেছে। একটাবার আমার কথা চিন্তা করে নেই। আমি তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি। আমি কি করব? তোর আব্বুর কারণে আমি বাইরে চলে গেছি। তোর আব্বু বাইরের মেয়েদের সাথে হোটেলে রাত কাটায়, সেটা নিয়ে তোর আব্বুর সাথে প্রতিদিন ঝগড়া করি, কিন্তু তোর আব্বু ভালো হয় না। তাই বাসা থেকে বেরিয়ে আসার আগের দিন তোর আব্বুর সাথে কথা কাটাকাটির মধ্যে দিয়ে তোর আব্বু আমাকে অনেক মারধর করে। তাই কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে একটা বান্ধবীর বাসায় চলে যাই। তার কিছুদিন পর কানাডা চলে যাই আমার আরেক বান্ধবীর কাছে। তোর কথা অনেক মনে পড়েছে, প্রতিদিন রাতে কান্না করতাম। কয়েক বছর যাওয়ার পর আর থাকতে না পেরে বাংলাদেশে চলে আসি। এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকে তোর মামাতো বোন রিয়ার জন্য বিয়ের মার্কেট করতে আসি, হঠাৎ দেখি তুই মার্কেট থেকে বেরিয়েছিস। আম্মু এতক্ষণ কথাগুলো বলতে চোখের পানি দিয়ে পুরো শাড়ি ভিজিয়ে ফেলেছে। তখন আমি বললাম, এতই যদি আমার কথা মনে পড়তো তাহলে অবশ্যই ফিরে আসতে, কিন্তু তুমি তো আসলে না। এখন তুমি অনেক দেরি করে ফেলেছ। আমার দুনিয়া আপন বলতে কেউ নেই। বাংলাদেশের মানুষ এখন আমার আপনজন। তাদের সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তারা সবাই আমাকে ভালোবাসে। তারা এখন আমাকে এক নামে চেনে, মাফিয়া কিং রাসেল। আজ আমি মাফিয়া হয়েছি তোমাদের কারণে। আমার জীবনটা তোমরা ধ্বংস করে দিয়েছ। তোমরা যদি এমনটা না করতে তাহলে আমার জীবনটা সুন্দরভাবে চলতো। আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। আপনি আমার সামনে থেকে গেলে আমি অনেক খুশি হব। তার মানে তুই সেই মাফিয়া কিং রাসেল? তোর নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। আজকে তোকে দেখলাম। তুই যে কাজ করছিস সেটা দেখে অনেক খুশি হয়েছি। একবার কি তোর মাকে ক্ষমা করে দেওয়া যায় না? তাদের তো ক্ষমা আমি কখনোই করব না, তার সাথে তোমাদেরও ক্ষমা করব না। আব্বু আম্মু আমাকে ছেড়ে যাওয়ার পর আপনারা আমাকে একটা বারের জন্য খোঁজ খবর পর্যন্ত নেননি। আপনারাও তাদের মতো আমার কোনো খোঁজ খবর নেন নাই। আসলে তোর আম্মুর কথা শুনে আমরা তোদের আর খোঁজ খবর নেইনি, কিন্তু আমাদের দরকার ছিল তোর খোঁজ খবর নেওয়ার। তুই আমাদের মাফ করে দে, তুই আগের মতো আমাদের কাছে ফিরে আয়। আমি দুঃখিত।
আপনাদের সাথে কোথাও যাব না, আপনারা এখান থেকে চলে যান। আপনারা না গেলে আমি চলে যাচ্ছি। পায়েল চলো। আমি আর কোনো কথা না বলে পায়েল আর রাইসাকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আম্মু এবং মামা মামি এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আম্মু দাঁড়িয়ে এখনো কান্না করে যাচ্ছে। এতক্ষণ চোখের পানি অনেক কষ্টে আটকে রেখেছি। আম্মুকে আজ প্রায় 5 বছর পর দেখছি। আগের থেকে কেমন শুকিয়ে গেছে, মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না। নিজের চোখ দিয়ে জোরে জোরে পানি পড়তে লাগলো। আমার সাথে কেন এমন করছো? আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেলে? তোমাদের জন্য আমার মনে এখন ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা। গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম, তখন পায়েল বলল, তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দিতে, উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। কি করে ক্ষমা করি বলো? তাদের জন্য আমি এই পথে এসেছি। তারা যদি সুন্দরভাবে চলতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। এখানে তো তোমার আব্বুর কারণেই তোমার আম্মু চলে গিয়েছে, দোষ তো তোমার আব্বুর, তোমার আম্মুর তো কোনো দোষ নেই। ওনাকে তো আমি সামনে ফেলে নিজ হাতে গুলি করে মারবো। ওনার জন্য আজ এত কিছু হয়েছে। আমি বলি কি, তোমার আব্বুকে ক্ষমা করে দাও। উনি তো তোমার আব্বুর জন্য এই বাসা থেকে বেরিয়ে গিয়েছে, শাস্তি দিলে তোমার আব্বুকে দাও। ওনাকে তো দিবই, কিন্তু আম্মুর উপর রাগ উঠেছে, কারণ আমার কথা যখন মনে পড়ছে তাহলে ফিরে আসে নাই কেন? এত বছর পর কেন আসলো? পায়েল আর কোনো কথা বলতো না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। পায়েল রাইসাকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভেতরে চলে আসলাম। আমার লোক সবগুলো জিনিসপত্র নিয়ে ভেতরে আসলো। রাতে খাওয়া দাওয়া করার পর পায়েলকে বললাম তাদের ছাদে একটু আসতে। আমি ছাদে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পায়েল ছাদে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমিও পায়েলকে জড়িয়ে ধরলাম। তখন পায়েল বলল, তাই এবার বলো, হঠাৎ ছাদে আসতে বলে কেন? তোমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা দেওয়ার জন্য আসতে বললাম। জিনিসটা কি, যদি আমায় দেখাতে? আগে তুমি চোখটা বন্ধ করো, তারপর দিব। পায়েল চোখ বন্ধ করলো। তখন আমি প্যাকেট থেকে নেকলেসটা বের করে পায়েলের গলায় পরিয়ে দিলাম। তারপর বললাম চোখ খুলতে। আমি মোবাইল বের করে ক্যামেরা চালু করে পায়েলের সামনে ধরলাম। পায়েল চোখ খুলে তার গলায় নেকলেসটা দেখে বলল, নেকলেসটা অনেক সুন্দর। তুমি কখন কিনলে নেকলেসটা? এটা আমি লুকিয়ে কিনেছি তোমাকে দেওয়ার জন্য। তোমাকে কিন্তু নেকলেসটা অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না কে কিনেছে আমার জন্য? তোমার পছন্দ আছে, বলতেই হবে। পায়েল আমাকে একটু জড়িয়ে ধরে থাকবে। আজ এত বছর পর আম্মুকে দেখে কেমন যেন খারাপ লাগছে। ঠিক আছে ধরছি, এতই যখন খারাপ লাগে তাহলে ওই সময় ফিরিয়ে দিলে কেন? অভিমান আর ঘৃণায় তাই আম্মুকে ফিরিয়ে দিয়েছে। আমি কখনো এমনটা করতে চাই নাই। তুমি জানো, তারা আমাকে ছেড়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছে। এমন কোনো রাত নাই তাদের জন্য কান্না করে নাই। চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। পায়েল আর আমি কিছুক্ষণ ছাদে থেকে নিচে এসে যে যার রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই মোবাইলটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর মেহেদি বলল, কিরে কেমন আছিস? ওই মন্ত্রী এবং আমজাদ খানের সব খবর পেয়ে গেছি, কিছু প্রমাণ জোগাড় করে ফেলেছি। তাহলে তো ভালোই। এখন আমাদের মিশনে যেতে হবে। তুই সবকিছু রেডি করে রাখ। আমি জানি সব কিছু রেডি করে রাখছি, তুই কালকে ঢাকায় ফিরে আয়। আমজাদ খান এখন ঢাকায় আছে। ঠিক আছে, তাহলে আমি সবাইকে নিয়ে ঢাকায় ফিরে আসছি বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বুকটা হঠাৎ কেমন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি পায়েল আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। পায়েলের চেহারার দিকে তাকিয়ে দেখি কেমন যেন মায়া আছে। আমি পায়েলের কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে পায়েলের ঘুম ভেঙে গেল। তখন পায়েল বলল, আমাকে চুমু দিলে হবে না, আমাকে এখন একটা কিস করতে হবে। আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। তার মানে তুমি ঘুমিয়ে নেই, এতক্ষণ সজাগ ছিলে? ঠিকই ধরেছ, আমি এতক্ষণ জেগেই ছিলাম। আমি দেখতে চেয়েছি তুমি আমাকে দেখে কি করো। এখন কোনো কথা না বলে কিস করো তো। কি আর করার, এমনিতেও পায়েলের ঠোঁটের দিকে নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই পায়েলের সাথে নিলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে এরপর কিছুক্ষণ ছেড়ে দুজনকে জড়িয়ে ধরে থেকে এরপর ছেড়ে আমি বললাম, পায়েল আমি আজকে ঢাকায় ফিরে যাব। আমাদের মিশন ঢাকায় হবে, কারণ আমজাদ খান এখন ঢাকায় আছে। আমার কিছু হয়ে গেলে আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। তোমার কিছু হয়ে গেলে আমিও তোমার কাছে ফিরে যাব। আমি তোমার ছাড়া অন্য কাউকে বিয়ে করব না।
ভালোবাসো আমাকে? সারা জীবন এভাবে ভালোবেসে যাবে তো? ঠিক আছে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায়, আমি তোমার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোমার হেফাজতে রাখে। ঠিক আছে, এখন তোমার রুমে যাও, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়বো। তুমি রাইসার খেয়াল রেখো। পায়েল আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আসার সময় শ্বশুর শাশুড়িকে বলে আসলাম। পায়েল আর রাইসা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় ফিরে আসলাম, নিজের বাসায় চলে আসলাম। আসার সময় মেহেদিকে বলেছি আমার বাসায় থাকতে। নাজিম তার লোক নিয়ে আমার সাথে এসেছে। বাসায় এসে ভেতরে ঢুকে দেখি মেহেদি সোফায় বসে আছে। খালা আমাকে দেখে বলল, কেমন আছো রাসেল? তোমার হাতের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? হাতের অবস্থা আগের থেকে মোটামুটি ভালো, তবে এখনো গা শুকায় নাই। আমিও ভালো আছি। তোমার গুলি লাগার কথা শুনে অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাক, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এ বলে খালা চলে গেল। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় রাফি আর মেহেদিকে বললাম আমার রুমে আসতে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মন্ত্রী ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর মন্ত্রী যে কথা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন্ত্রী বলল, মাফিয়া রাসেল, তুই এখন কোথায়? তোর মেয়ে রাইসা এবং তোর ভালোবাসার মানুষ এখন আমার কাছে। যদি তাদের বাঁচাতে চাস তাহলে তুই একা আমার এখানে আসবি। যদি কোনো চালাকি করিস তাহলে ওদের মরামুখ দেখবি। তোর বাসার সামনে একটা গাড়ি আসবে, সোজা ওটাতে উঠে যা। তুই ওদের কিচ্ছু করবি না, আমি তোর কথা মতো এখনই আসছি। সরি, ঠিক আছে, তাহলে আমি ওদের কিছুই করব না। তুই এখনই বাসা থেকে বেরিয়ে পড়, দেরি করলে ওদেরকে হারাতে হবে। এ বলে মন্ত্রী ফোন কেটে দিল। তখন মেহেদি আর রাফি আমার সামনে আসলো। আমাকে চিন্তিত দেখে মেহেদি বলল, কিরে, কার সাথে কথা বলছিস? আর তোকে কেমন চিন্তিত লাগছে? কি হয়েছে আমাদের খুলে বল। মন্ত্রী আমার মেয়ে এবং পায়েলকে তুলে নিয়ে গেছে। মন্ত্রী বলেছে তাদের বাঁচাতে চাইলে আমাকে একা ওখানে যেতে। দেরি হলে রাইসা এবং পায়েলকে মেরে ফেলবে। মন্ত্রীর এত বড় সাহস! ও জানে না কার সাথে পাঙ্গা নিতে আসছে। আজকে ওই মন্ত্রীকে মেরেই ফেলবো। শোন, আমি কি বলি, আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়ব আর আমার মোবাইলের লোকেশন চালু করে রাখবো। তোরা আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার 30 মিনিট পর বেরিয়ে পড়বি। তুই চিন্তা করিস না, আমরা সব কিছু রেডি করে বেরিয়ে পড়ব। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়। তারা আমাকে মেরে ফেলবে সেটা আমি জানি, কিন্তু মরার আগ পর্যন্ত তাদের সাথে লড়াই করে মরতে চাই। হঠাৎ ফোনটা বেজে উঠল। রিসিভ করার পর ওপাশ থেকে পায়েলের আব্বু বলল, রাসেল, তুমি কোথায়? তোমার বাসা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিছু লোক আমার বাসায় ঢোকে। পায়েল আর রাইসাকে তুলে নিয়ে গেছে। ওরা আমার আর পায়েলের আম্মুর মাথায় বাড়ি দিয়েছে। তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরছে, তারপর তোমাকে ফোন দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, যারা ওদের তুলে নিয়ে গেছে তারা আমাকে ফোন দিয়েছে। আমি এখনই বেরিয়ে পড়ছি, ওদের কিচ্ছু হবে না। এই বলে ফোন কেটে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমাকে দেখে একটা গাড়ি সামনে আসলো। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। আমি বাসা থেকে বেরিয়ে আসতে আরেকজনকে ফোন দিয়েছি। কাকে দিয়েছি সেটা সময় হলে জানতে পারবেন। কিছুক্ষণ পর গাড়ি একটা গোডাউনের ভেতরে ঢুকে গেল। আমি গাড়ি থেকে নামার আগে মোবাইল বন্ধ করে রেখেছি। আমি জানি মেহেদি জায়গায় চিনে ফেলেছে। গাড়ি থেকে নামার সাথে সাথে 2টা লোক এসে আমাকে চেক করলো। আমার কাছে শুধু মোবাইল পেয়েছে, তারা মোবাইল নিয়ে এলো, এটা আমি আগেই আন্দাজ করতে পারছি। তারপর ওই লোক 2টা আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি পায়েল আর রাইসাকে 2 জন লোক ধরে রেখেছে। তাদের চেহারা দেখে বুঝতে পারলাম ওদের গায়ে হাত তুলেছে। রাইসা আমাকে দেখে কান্না করে বলল, আব্বু তুমি এসেছো? এই লোকগুলো আমাকে আর আম্মুকে অনেক মেরেছে। দেখো, আমার আর আম্মুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তুমি আমাদের ওদের হাত থেকে বাঁচাও। আম্মু তোমাদের কিছুই হবে না, আব্বু এসে গেছি, এখন তোমরা বাসায় যেতে পারবে। হঠাৎ মন্ত্রী জোনায়েদ এবং সাথে আরেকজন বেরিয়ে সামনে আসলো। মন্ত্রী আর জোনায়েদ বাদে আরেকজনকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। ওনাকে দেখে পুরো মাথা গরম হয়ে গেছে। তিনি আর কেউ নয়, আমার বাবা আমজাদ খান। এই কারণেই তো বলি, ওনার নাম শোনার পর আমার কাছে কেমন যেন লাগছে। তখন আব্বু বলল, কি মিস্টার মাফিয়া কিং রাসেল,
আমাকে চিনতে পারছো? আমি সেই আমজাদ খান, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ, মানে তোমার জন্মদাতা পিতা। তোর মতো পিতারে আমি ঘৃণা করি। তোকে আমি কখনো বাবা মানি নাই। তুই একটা ধোকাবাজ, তুই একটা খুনি, তুই একটা নিষ্পাপ এর বাবা মাকে খুন করছিস। তোকে আজ আমি নিজ হাতে মেরে ফেলবো। সেটা তুমি কখনোই পারবে না। ওরা আমার অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে বলে দিচ্ছে, তাই ওদের মেরে ফেলেছি। আজকে তোমার জীবনের শেষ দিন। তোমাকে মারার জন্য আজকে ওদের তুলে নিয়ে এসেছি। তুমি কি মনে করেছো আমরা তোমাকে মারতে পারবো না? তোমার এত গুলি লাগার পর থেকে আমার ওখানে চারপাশে লোক লাগিয়ে রেখেছি। তোমার ওখানে চারপাশে লোক লাগিয়ে রেখেছি। পরে তুমি যখন ঢাকায় ফিরে এসেছো, তখন আমার লোকগুলোকে বললাম তোমার ভালোবাসা এবং তোমার মেয়েকে তুলে আনতেম। এখন তোকে আমি নিজ হাতে মারবো। না আমজাদ খান, আমি ওকে নিজ হাতে মারবো। ও আমার অবৈধ সব ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে, আমার কোটি কোটি টাকার ক্ষতি করেছে। মন্ত্রীর কথা শুনে জুনাইদ বলল, ও তোমার আমার একা ক্ষতি করে নাই, আমারও অনেক টাকার অবৈধ সম্পদ নষ্ট করেছে। আমি তাকে নিজের হাতে মারবো। তখন আমি ওদের সবাইকে বললাম, আমারে মারবি ভালো কথা, আমারে মারবি ভালো কথা, তাহলে ওদের আটকে রাখছিস কেন? ওদের ছেড়ে দে, আমি তো কোথাও যাচ্ছি না। তুই যেতে চাইলেও পারবি না, ওদের ছেড়ে দে। আর মাফিয়া আসেলকে দড়ি দিয়ে বেঁধে ফেলো। পায়েল আর রাইসা মামনি, তোমরা বাসায় চলে যাও। আব্বু ওদের সাথে একটু হিসাব নিকাশ মিলে আসছে। না, আমি তোমায় ছেড়ে যাব না, ওরা তোমায় মেরে ফেলবে। পায়েল, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা আমার কিছু করতে পারবে না। তুমি রাইসাকে নিয়ে বাসায় চলে যাও। পায়েল আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। তারপর আমজাদ খানের লোক এসে আমাকে একটা চেয়ারে বেঁধে ফেলল। তখন আমজাদ খান বলল, এই মাফিয়া তোমাদের যেমন ক্ষতি করেছে, তেমন আমার অনেক লোককেও মেরে ফেলেছে। আমি মনে করছি আমার দ্বিতীয় স্ত্রীকে মেরে বাংলাদেশে অবৈধ ব্যবসা করব, কিন্তু ওর জন্য পারছি না। আজকে আমরা তিনজনে ওকে গুলি করে মারবো। ঠিক বলেছিস, ওর জন্য ঠিকভাবে ব্যবসা করতে পারছি না। যে কাজ করতে যাই সবগুলোতেই বাধা দেয়। ওকে মেরে আবার অবৈধ ব্যবসা শুরু করব। আমার নিজের মতো দেশটা চালাবো, আমার কথায় দেশের মানুষ উঠবে আর বসবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেল, আমাদের অনেক জ্বালিয়েছে। আজকে ওকে মেরে আমরা বাংলাদেশে রাজত্ব কায়েম করব। এই বলে ওরা তিনজন আমাকে গুলি করতে যাবে, তখন বাইরে গোলাগুলির শব্দ শুরু হলো। তাদের একটা লোক এসে বলল, ভাই ভাই, বাইরে 4টা হেলিকপ্টার দিয়ে আমাদের আক্রমণ করেছে। হেলিকপ্টার দিয়ে যারা আক্রমণ করেছে তারা সবাই সেনাবাহিনীর লোক এবং মাফিয়া রাসেলের লোক ও সাথে আছে। ওই লোকটার কথা শুনে আমজাদ খান বলল, তুই আমাদের সাথে চিটিং করছিস, কিন্তু তোর লোক আক্রমণ করছে সেটা মানলাম, কিন্তু সেনাবাহিনী আমাদের আক্রমণ করছে কেন? আমজাদ খানের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তোরা কি আমার এতই বোকা মনে করছিস যে তোকে কথা মতো এমনি এমনি চলে আসবো? আমি আসার সময় সব প্ল্যান করে আসছি। আগে আমজাদ খান, আপনি সালাউদ্দিন মেজরকে চিনেন? মেজর সালাউদ্দিন তো আমার এক সময় বন্ধু ছিল, কিন্তু তার সাথে কিছু কাটাকাটি হয়, তারপর থেকে ওর সাথে যোগাযোগ করি না। তাহলে ঠিক ধরছেন, ওই আপনার বন্ধু সালাউদ্দিন আঙ্কেলের সাথে আমার ভালো পরিচয়। উনি আমার কাজ সম্বন্ধে সব কিছু জানেন। উনি বলেছে কখনো তাকে দরকার হলে নক করতে, তাই আসার সময় ওনাকে বলে এসেছি। আর আমার আরেকটা কাজ হয়ে গেছে, যেটা তোদের ফাঁসির দাড়িতে ঝোলাবে, কিন্তু আমি তোদের আইনের আওতায় তুলে দিব না। আমি নিজ হাতে তোদের মারবো। তোরা আমার সাথে এতক্ষণ কি কি বলেছিস সব কিছু এতক্ষণ ফিরেও হয়েছে। এ দেখ। আমার কথা শুনে মন্ত্রী জোনায়েদ এবং আমজাদ খান ভয় পেয়ে গেছে। আমি সব বাসা থেকে বেরিয়ে আসার আগেই করে এসেছি। তখন আমজাদ খান বলল, আমরা যেহেতু আজকে ধরা খেয়েছি, তাহলে তোকে বাঁচিয়ে রাখবো না, আমাদের সাথে তোকেও মরতে হবে। এ কথা বলে আমাকে গুলি করতে চলে গেলে রাফি আর মেহেদি গোডাউনের ভেতরে ঢুকে ওদের গুলি করা শুরু করলো। তারা সবাই আড়ালে চলে গেল। রাফি মেহেদি আর বাঁধন খুলে দিল আর আমার কোটটা গায়ে দিল, যেটা আমাকে গুলি করলে কিছুই হবে না। আমি ওদের গুলি করা শুরু করলাম। এক পর্যায়ে ওদের সব লোক গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি করতে শুরু করলো। তারপর আমি মন্ত্রী আর জোনাইদের সামনে গিয়ে তাদের শুট করা শুরু করি। মন্ত্রী আর জোনাইদ গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খেতে খেতে মারা যায়। আমজাদ খান ভয়ে এক কোণায় লুকিয়ে পড়ে।
আমি আমজাদ খানের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন আমজাদ খান বলল, রাসেল, আমাকে মারিস না। আমি তোর বাবা, আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনো করবো না। তুই এবারের মতো আমাকে ছেড়ে দে। তোকে আমি কখনোই মারতাম না। তুই যদি নিষ্পাপ ওই মেয়ের আব্বুকে না মারতি, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোকে বাঁচিয়ে রাখলে আবার অবৈধ ব্যবসা করবি। না রাসেল, আমি আর এসব কাজ করব না। আমি এই দেশ থেকে অনেক দূরে কোথাও চলে যাব। সেটা তো আমি কখনো করবো না। আইনের আওতায় তুলে দিলে তোকে ফাঁসির রায় কার্যকর করবে, কিন্তু আমি তোকে আইনের আওতায় তুলে দিব না। তবে আমি নেই ছাতে মারুম। যেই না গুলি করতে যাব, ঠিক তখনই সালাউদ্দিন আঙ্কেল এসে আমার হাত থেকে গুলি ফেলে দিল। তখন তিনি বললেন, রাসেল, তুমি আইন নিজের হাতে তুলে নিও না। আদালত ওকে ফাঁসি রায় দিবি। না আঙ্কেল, পরে আমি নিজ হাতে গুলি করে মারবো। আমি বলছি তুমি এমন কাজ করো না। তুমি ওকে আমার হাতে দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, ওকে ফাঁসির দড়িতে ঝুলাতে যা যা দরকার আমি তাই করব। আঙ্কেলের কথা শুনে আর কিছু বললাম না। আঙ্কেল আমজাদ খানকে নিয়ে গেল। তারপর আমরা সবাই বাসায় চলে আসলাম। এখন আমি বর্তমান ক্যাবিনেটে। আমার কাজ এবং দেশের মানুষের ভালোবাসা দেখে সরকার আমাকে এর ইনক্লুড করলো। আমজাদ খানের ফাঁসি কার্যকর করা হয়েছে, আর আমজাদ খানেরও ব্যবস্থা করা হয়েছে। আমি এখন একটা স্টেজে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমি কখনো ভাবি নাই আপনাদের এত ভালোবাসা পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, বিপদে আপদে আমি সব সময় আপনাদের পাশে আছি। আরও কিছুক্ষণ কথা বলে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর সবার সাথে বসে কফি খাচ্ছি। তখন পায়েলের আব্বু, তোর শ্বশুর বলতে হবে, বাবা, তখন তিনি বললেন, রাসেল, আমরা দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা দেওয়া দরকার। বাবা, আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে পায়েল বলল, আমি রাসেলকে বিয়ে করব না। ও যদি ওর আম্মুকে ফিরিয়ে আনে তাহলেই আমি এই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। কালকে সকলে দিনাজপুরে গিয়ে আম্মুকে নিয়ে আসবো। আমার কথা শুনে পায়েল সবার সামনে আমাকে জড়িয়ে ধরে। শ্বশুর শাশুড়ি বসে না থেকে রুমে চলে গেল। আমি পায়েলকে বললাম, এটা তুমি কি করলা? একটু লজ্জা শরম নাই? তোমার আব্বু আম্মু লজ্জায় রুমে চলে গেছে। তোমাকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? কিছুদিন পর তো তুমি আমার স্বামী হবে। এখন রুমে যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমাকে একটু কাজগুলো করতে দাও। পায়েল ঠিক আছে বলে রুমে চলে গেল। আমি বসে বসে হাতের কাজগুলো করতে লাগলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। বিয়েতে সব ক্যাবিনেট পার্লামেন্ট এসেছে। আম্মুকে পরের দিন বাসায় নিয়ে এসেছি, সাথে মামা মামিকেও ক্ষমা করে দিয়েছি। বিয়েটা ঢাকায় একটা কমিউনিটি সেন্টারে হয়েছে। রাফি আর মেহেদি সব সময় আমার সাথে থাকে, আর আমার সবগুলো লোককে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছি। রাফি আর মেহেদি আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ভেতরে ঢুকে আমি তো অবাক। দেখি বিছানায় মা মেয়ে বসে গল্প করছে। আমাকে দেখে রাইসা বলল, আব্বু, তুমি এসেছো? আজকে আমি অনেক খুশি আমার মামুনিকে পেয়ে। ঠিক আছে মামুনি, এখন তুমি তোমার দাদির কাছে যাও। ও থাকলে সমস্যা কোথায়? আমি রাইসাকে যেতে দিব না। না আম্মু, আজকে তোমাদের সাথে আমি থাকবো না। আমি দাদির কাছে থাকবো, দাদি রুমে একা। ঠিক বলেছো মামুনি, তুমি তোমার দাদির কাছে যাও। রাইসা আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে বিছানার কাছে গেলাম। তখন পায়েল বলল, এই বিছানায় তুমি উঠবে না, আগে তোমার পা ধরে সালাম করবো। এই বলে পায়েল বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলে তাকে বুকে জড়িয়ে নিলাম। তখন আমি বললাম, হ্যাঁ পাগলি, তোমার স্থান পায় না, তোমার স্থান আমার বুকে। এভাবে সারা জীবন আগলে রাখবে তো? কখনো ছেড়ে যাবে না তো? তুমি যদি আমার ছেড়ে যাও আমি তাহলে বাঁচবো না। আর একবার মরার কথা বললে মাথা ফাটিয়ে দিব। আমার এমন সুন্দরী বউ ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, এখন কথা না বলে ওযু করে আসো, দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করব। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ওযু করে আসলাম। আমার সাথে পায়েলও ওযু করে আসছে। দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর পায়েলকে কোলে করে বিছানায় বসালাম। আমি পায়েলের শরীর থেকে গহনা খুলতে লাগলাম। আস্তে আস্তে দুজনকে হারিয়ে ফেললাম। দেশের কাজের জন্য দেশে এবং দেশের বাইরে ব্যস্ত আছি। পায়েল, আম্মু আর রাইসা সবসময় খেয়াল রাখে। খুব সুন্দরভাবে চলছে আমাদের জীবনযাপন। রাইসাকে সবসময় আমার সিকিউরিটি গার্ড কিন্ডারগার্ডেনে নিয়ে যায়। আর আমজাদ খানের ফাঁসি হয়ে গেছে, ওনাকে ঢাকার একটা কবরস্থানে দাফন করা হয়েছে। আম্মু প্রথমে ফাঁসির কথা শুনে মন খারাপ করে ফেলেছে, পরে তার কার্যকলাপের কথা শুনে সারা আফসোস করেনি।
তারপর আমার একটু মন খারাপ ছিল, আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। আমার মন খারাপ হয়নি, কিন্তু আমার যে মন খারাপ হয়নি সেটা না, আমারও হয়েছে, কিন্তু ওনাকে ওনার পাপের শাস্তি দিয়েছে। রাফি আর মেহেদির বিয়ে ঠিক হয়েছে, আগামী মাসের 10 তারিখ তাদের বিয়ে। আপনাদের সবার দাওয়াত থাকলো, সবাই কিন্তু চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।